স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অন ভিউজের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা আলোচিত বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিতর্কিত কাউকে উপদেষ্টায় যাতে নিয়োগ না পান এই জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থাৎ উপদেষ্টা হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগে সে বিষয়ে ভালোভাবে ভেবেচিন্তে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। আর বলেছেন, বিতর্কিত কাউকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। বিএনপি মহাসচিব আরও বলেছেন, সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, কেননা গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথই হচ্ছে নির্বাচন। অন্যদিকে বিরোধী নেতারাও বলেছেন, বিশেষ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা দরকার, তবে অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সরকার সেই আলোচনা করছে না। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ভারত আওয়ামী লীগকে ব্যবহার করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট বা নোটিশ জারির বিষয়ে আইজিপিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া আরও পলাতক ৪৫ আসামিকে গ্রেফতারেও ওয়ারেন্ট জারি করেছে এবং আগামী ১৮ই নভেম্বর তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এদিকে র্যাবকে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসাবে আখ্যায়িত করে তা বিলুপ্তির দাবি করেছে ২০১১ সালে র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিমন হোসেন মামলা দায়ের করেন। তিনি দাবি করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতের অভিযোগে এই প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করতে হবে এবং সেই সময় এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, ৫ আগস্টের পর ঢালাও বা গায়েবী মামলা নিয়ে সরকার বিব্রত। অর্থাৎ যে হারে মামলা দায়ের করা হচ্ছে এগুলো নিয়ে সরকার খুবই বিব্রত বোধ করছে এবং তিনি বলেছেন, নতুন আইন অনুযায়ী হাইকোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া হবে। তাইমুর, এই ছিল আমার কাছে দিনের সবশেষ খবর। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে, ২-৩ দিন ধরে। বিএনপি মহাসচিব বলেছেন যে বিতর্কিত ব্যক্তিদের যেন উপদেষ্টা করা না হয় সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে। আবার এই উপদেষ্টা নিয়োগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এক ধরনের অসন্তোষ আছে, বিক্ষোভ আছে। এই যে উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক, এই নিয়ে একটু বলবেন। সাথে একটু যুক্ত করতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে যে সরকারের যে দ্বন্দ্বটা, এটা কি আসলে ক্ষমতার দ্বন্দ্ব না অন্য কিছু? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটা হলো উপদেষ্টা নিয়োগ নিয়ে। উপদেষ্টা নিয়োগের ব্যাপারে এটা তো একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটার প্রধান হলেন ডক্টর ইউনূস, যিনি সমাদৃত সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়। তা আমরা তো মনে করি যে তার উপদেষ্টা মণ্ডলী হবে সেরকম যারা নিরপেক্ষ এবং নির্দলীয় এবং গ্রহণযোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং তারা একটু কাজে পারদর্শী হবে, যাতে করে তাদের মেধা বুদ্ধি দিয়ে কিভাবে প্রশাসন চলে সেই জিনিসগুলো অন্তপক্ষে বুঝতে পারে। তো সেই বিষয়েই আমাদের মহাসচিব বলেছেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে এই একটু স্টেক হোল্ডার যারা আছে, যেমন বিএনপি আছে, জামাত আছে, তারপর অন্যান্য আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সঙ্গে আলোচনা করে যদি এই প্রতিষ্ঠানগুলি নিয়োগ করা হতো তাহলে সম্ভবত এই বিতর্কের সৃষ্টি হতো না। ছাত্ররা তো বলছে তাদের সাথেও আলোচনা হচ্ছে না এবং তাদের সঙ্গেও আলোচনা হয়নি। তারা তো একটা ভালো ভূমিকা রেখেছে এই ১৭ বছরের আন্দোলনের প্রেক্ষিতে, যে একটি পথ তৈরি হয়েছিল এই ফ্যাসিস্টকে সরানোর জন্য। তাতে তো অবশ্যই ছাত্রদের ভূমিকা, অগ্রণী ভূমিকা ছিল অন্তপক্ষে ৫ই আগস্টের সময়। তো তাদের সঙ্গেও আলোচনা হয়নি। সেই কারণে আমার কাছে মনে হয় এই বিষয়টি
উপদেষ্টা মণ্ডলীর মানে প্রধান যিনি ডক্টর ইউনূস, যিনি সমাদৃত সবার কাছে, তার এটা ভেবে দেখা উচিত। এবং আসলে কিন্তু যদি উপদেষ্টাগণ ভালোভাবে কাজ না করতে পারেন এবং তার দায়ভার কিন্তু আসলে আসবে ডক্টর ইউনূস সাহেবের উপর। দিন শেষে সেই কিন্তু যে এত সমাদৃত একজন ব্যক্তি, তিনি বিতর্কিত হয়ে যাবেন। সে বিতর্কিত যাতে না হয় সেই জন্য এখনো সময় রয়েছে, যাতে করে পরবর্তীতে আমাদের জানেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন যে যাতে করে সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার যাতে ভালোভাবে চলে সেই জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য তিনি বলেছেন। এবং সেখানে সহযোগিতা নেওয়ার জন্য যদি তারা প্রস্তুত না থাকেন তাহলে তো আমাদের করার কিছু থাকবে না। এবং মানুষ কিন্তু আস্তে আস্তে দেখেন এই 3 মাস বা 3 মাস কয়েকদিন হয়েছে এই সরকারের বয়স, এতে করে কিন্তু মানুষ আস্তে আস্তে এই সরকারের প্রতি একটু বিরূপ ভাব প্রকাশ করছে। এই জায়গাগুলো নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করছে। ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর চেয়ারম্যান ববি হাজার, এই যে উপদেষ্টারা বা এই অন্তর্বর্তী সরকার যেন বিতর্কিত না হয়, এবং একই প্রশ্ন আপনাকে রাখতে চাই, এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সরকারের যেই দ্বন্দ্বটা, এটা কি ক্ষমতার দ্বন্দ্ব না অন্য কিছু? প্রথমেই তৈমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসলে আমরা খুব চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে এসে পড়েছি, যেখানে এক্স্যাক্টলি কে কোন ডিসিশনগুলো নিচ্ছে এবং এই ডিসিশনগুলো কিভাবে নেওয়া হচ্ছে এগুলো নিয়ে আমরা কিছু দূর সন্দিহান। কারণ আমরা প্রথম থেকে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা খুবই সহযোগিতার সাথে এবং সম্মানের সাথে, শ্রদ্ধার সাথেই কথা বলছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন আমাদের সবারই সম্মানিত প্রধান উপদেষ্টা মাননীয় নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রতি আমাদের সবার সম্মানের শেষ নেই। এবং আমরা ওনার প্রতি আস্থা রেখেই কিন্তু 8ই অগস্ট যে নতুন অন্তর্বর্তী সরকারটা গঠন করে, কারণ আমরা সবাই কিন্তু স্টেক হোল্ডার ছিলাম এই সরকার গঠনের মধ্যে। সো আমরা এই সরকারের প্রতি আস্থা রাখি। তবে আমরা প্রথম থেকে যেটা দেখেছি যে যতখানি তারা আলোচনা স্টেক হোল্ডারদের সাথে করতে পারতেন, স্পেশালি রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারই বলছি, বা রাজনৈতিক দলগুলো, তাদের সাথে অতখানি করা হয়নি। এবং পর্যায়ক্রমে সবচেয়ে বেশি আমরা ইন্টারাকশন দেখেছি ছাত্রদের সাথেই। এগেন ছাত্রদের, স্পেশালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা যখন বলি, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমার বিজ্ঞ সহ আলোচক যে কথাটা বলেছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন জুলাই আগস্টের আন্দোলনে। হ্যাভিং সেড দ্যাট, আমরা প্রথম থেকে দেখেছি কিন্তু তাদের সাথে একটা অতি নিগুড় সম্পর্ক আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে সংবিধান সংস্কারের যে কমিশনটা বসানোর কথা, সেখানে শুরুতে একজনকে দায়িত্ব দেয়া হলো, স্বনামধন্য বাংলাদেশের একজন কনস্টিটিউশনাল এক্সপার্ট, একজন অ্যাডভোকেটকে দায়িত্ব দেয়া হলো। কিন্তু তারপর আমরা যেটা পরে পিছন থেকে ভেতর থেকে জানতে পারলাম, যে এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছেন তরুণরা, এগেন দে আর ইয়াং বয়েজ, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, এগেন ভেরি স্পিরিটেড, ভালো ছেলে মেয়ে, কিন্তু তরুণ তো ভাই, অভিজ্ঞতার তো একটু কমতি আছে। তো তারা ওনার কথা পছন্দ করেননি এবং তারা চেয়েছেন যে এমন কেউ এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকুক, যিনি চাইবেন যে পুরো সংবিধানকেই নতুন করে লেখা হবে, পুনর্লিখন যেটার কথা। তো সেই আলোকে, তাদের চাওয়ার আলোকে সংবিধান সংস্কার কমিশনের চিফ হঠাৎ করেই বদলে দেয়া হলো, এবং ফাইনালি একজন রাষ্ট্রবিজ্ঞানের বিশেষজ্ঞ, যিনি বাংলাদেশেও থাকেন না, বিদেশে থাকেন, বিদেশে মাটিতে, এগেন উনিও অত্যন্ত অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি, কিন্তু তাকে এই দায়িত্বটা দেয়া হলো। তার মানে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্ররা যে আওয়াজটা তুলছে, সেই আওয়াজটাই আপনার অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্তভাবে শুনছে। এখন এগেন এটা যে খারাপ আমি তাও বলছি না, সবসময় তো আবার শুনছে না, না সবসময় শুনছে না, এই জায়গাটাই আমি বলছি যে না, শুনছে ভাই। মানে এই পর্যন্ত যতবার দেখেছি, যেমন মনে করেন যে আমাদের হাইকোর্টে, মানে গণতন্ত্রের তীর্থস্থান বলে যদি কোনো জায়গা তৈরি থাকে, সেটা হলো আমাদের কোর্ট প্রাঙ্গণ, স্পেশালি হাইকোর্ট প্রাঙ্গণে যখন 12 জন জাস্টিসের বদল তারা চাইলেন, তখন মানে তারা যে হাইকোর্ট ঘেরাও করলেন
এবং ঘেরাওটাও কিছু দূর, কারণ এগেন আসলে এটা তো বিশ্বাসযোগ্য না যে ছাত্রদের কাছে হঠাৎ করে 12 জন জাস্টিসের নাম চলে এসছে, ছাত্ররা তো আর ভাই 12 জন জাস্টিসকে চেনে না, তো এই নামটাও তো কেউ দিয়েছে। তো তারা যে কোর্ট ঘেরাও করলেন এবং ওই 12 জন জাস্টিসকে তখনই ছুটিতে পাঠানো হলো। আমরা বুঝতেই পারছি তাহলে যে এই ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাগুলো সরকার খুব ভালোভাবে শুনছেন এবং তারা কিছু দূর একটা কানেকশন আছে। এগেন এটাকেও আমি নিন্দা করছি না, আমি জাস্ট বলছি যে এই কানেকশনটা যদি রাজনৈতিক দলদের সাথে এবং আরো বিশেষ স্টেক হোল্ডার যেমন ব্যবসায়ী সমাজ, কারণ এগেন আমাদের দেশে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম যেই জায়গায় মানে অনেক কিছু করেছে ভাই এই হাসিনার ফ্যাসিস্ট সরকার, অনেক ভুল ত্রুটি মানে অনেক দোষ করেছে এবং দেশকে অনেক জায়গায় ভঙ্গুর করেছে। সবচেয়ে বড় ভঙ্গুর যে জায়গায় করেছে সেটা হলো দেশের অর্থনীতি ভাই। এবং দেশের অর্থনীতি যদি আমার পুনরুদ্ধার করতে হয় তাহলে ব্যবসায়ী সমাজের সাথে আলোচনা করে তাদের কি প্রয়োজন, তারা কিভাবে দেশের অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারবে, এইটা তাদের সাথে বসা দরকার। কিন্তু আমরা বারবার একটু আশাহত হচ্ছি। এগেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমি তাদের নিন্দা করব না, আমি সমালোচনা আমি ভিত্তিকভাবে বলছি যে আমরা একটু আশাহত হয়েছি যে রাজনৈতিক দলের সাথে বা ব্যবসায়ী সমাজের সাথে বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে না বসে আমাদের তরুণরা শুধু যেটা বলছে, এগেন তরুণদের কথা শুনবো না তা না, কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবেও আমার দল এনডিএম আমরা তরুণদের কথা শুনতে চাই। আমি জানি আমার বিজ্ঞ সমালোচক এখানে যিনি আছেন উনি কিন্তু ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কথা বললেন, এবং যেহেতু গত 2 বছর আমরা অনেক আন্দোলনে একদম একসাথে ছিলাম, সো ওনার চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদেরও অনেক ভালো সম্পর্ক আছে। এবং সেই জায়গা থেকে আমরাও জানি যে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, জুলাই আগস্ট আন্দোলনের সময় উনি জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি কত বড় ভূমিকা রেখেছেন। মানে আমার সাথে উনি কয়শবার কথা বলছেন এটা বাদ দিলাম, আজকে এমন কোন বড় দায়িত্বপ্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেই, মানে তরুণ নেতা নেই যার সাথে 10 বার 20 বার 100 বার উনি ফোনে কথা বলেননি, দিক নির্দেশনা দিতে চেষ্টা করেননি বা সহযোগিতা করতে চেষ্টা করেননি। সো ওই জায়গা থেকে আমি জানি যে বিএনপিও কিন্তু তরুণদের কথা শুনছে, আমরা এনডিএম তরুণদের কথা শুনছি। তো আমরা সবাই তরুণদের কথা শুনছি, খুব ভালো, কিন্তু বাকি যারা অভিজ্ঞ তাদের কথাও অন্তর্বর্তীকালীন সরকারের শোনা প্রয়োজন। জি, আবার আসছে আপনার কাছে এম রশিদুজ্জামান মিলাদ, এই যে অভিজ্ঞতারই একটু কথা শোনা দরকার, সেখানে অন্যতম সমন্বয়ক একজনের একটি মন্তব্য আপনাকে জানাই যে বিপ্লবের চেতনা হারিয়ে আমলা নির্ভর হচ্ছে সরকার, এটা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। মানে তাহলে কি আসলেই ওই জায়গাটায় সমন্বয়হীনতা, এই যে আমলা নির্ভরতা, আবার সেই আমলা নির্ভরতার অভিযোগ? ঠিকই বলেছেন আপনি। যদি কথা বলতে চান, উনি যেটা বললেন আমার সহ আলোচক বিজ্ঞ আলোচক, যে আপনার তরুণদের কথা শুনে আমরা প্রথমে আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু তাদেরকেই একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন আর কি। এটা আবেগে আপ্লুত হয়ে হোক অথবা হয়তো তখনকার পরিস্থিতিতেই হোক, তাদেরকে যে একটা কথা বলা হয়েছে যে তরুণরাই আমাদের বসিয়েছে, ছাত্ররাই আমাদেরকে বসিয়েছে, এবং ছাত্ররাই আন্দোলনের মাস্টার মাইন্ড, এবং ছাত্ররাই আমাদের এই সরকারকে বসিয়েছে, তাদের কথা শুনতে হবে, এমন ধরনের একটা মন্তব্যে তিনি হয়তো সহজ সরল ভাষায় বলেছেন। এই মন্তব্যে এই তরুণ ছাত্ররা তারা মনে করেছে যে সত্যিকার অর্থেই আমরাই বোধহয় এই সরকারকে পরিচালনা করব এবং বাংলাদেশকে পরিচালনা করব, এই ধরনের একটা মনোভাব এই হাসনাত বলেন আরো কিছু যারা সমন্বয়ক আছে তাদের এরকম একটা, যেহেতু ইয়াং, তাদের মধ্যে এই জিনিসটা চলে আসছে, যার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য তারা করে থাকে, এবং সেগুলি কিন্তু খুব পরিপক্ক মন্তব্য নয়। জি, যেহেতু আলোচনা হচ্ছে, আমি আরেকটি মন্তব্য করি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, তার রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। শুনেন, বিপ্লবী, এটা তো বিপ্লবী সরকার বললেও ঠিক চলবে না। হ্যাঁ, বিপ্লব হয়েছে, আমি বলবো যে গণ অভ্যুত্থানের সরকার। হ্যাঁ, এটা শুধু বিপ্লবী সরকার হলে হয়তো বিপ্লবীভাবেই আপনার তারা যে আজকের উপদেষ্টা মণ্ডলী শপথ গ্রহণ করেছেন সেটা কিন্তু আন্ডার দ্য কারেন্ট কনস্টিটিউশন। তো এটার তাহলে তো বিপ্লবী সরকার হলো না। তার বিপ্লবী সরকার হলে গিয়ে
আপনার ইয়েতে করতে পারতো, একটা ধরেন শহীদ মিনারে গিয়ে যে নিতে পারতো, আলোচনাটা আছে এবং যে আলোচনা এখনো আছে, তো সেটা কিন্তু হয়নি। এবং এই আন্ডার দিস কনস্টিটিউশন আপনার যে জিনিসগুলি আসলে আমাদের কাটসাট বাদ দিয়ে করা দরকার, যে সংস্কারগুলি করা দরকার, সেই সংস্কার কমিশনগুলিও গঠন হয়েছে ইতিমধ্যে। আপনি জানেন যে এই সংস্কার 6টি কমিশন গঠন হয়েছে, যে কমিশনগুলি অ্যাকচুয়ালি 2 মাসের মধ্যেই এটা সবকিছু সম্পন্ন করা সম্ভব। তিনি বলেছেন যে একজনকে প্রথমে দেওয়া হলো, তারপরে ছাত্রদের মানে চাপের প্রেক্ষিতেই তাকে একজনকে বদলানো হলো। তো এই বিষয়গুলি নিয়ে হয়তো আমার মনে হয় যে যেহেতু সরকার পরিচালনে যে উপদেষ্টাগণ আছেন তারা অনেক অভিজ্ঞ ভালো মানুষ এবং সমাজের সমাদৃত মানুষ, কিন্তু সরকার পরিচালন কিভাবে করতে হয় তাদের হয়তো সেই অভিজ্ঞতাটা ততটা নেই। এবং আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সরকার আবার বিপ্লবী সরকার বোধহয় আমলা নির্ভর হয়ে গেল, হাসনাত আব্দুল্লাহ বলেছে আমলা নির্ভর হয়েছে। এটা সত্য কথা, কারণ আমলা যারা ছিলেন বা আছেন তারা কিন্তু বিগত সরকারের আমলের, এবং পতীত সরকার যে সমস্ত আমলা নিয়োগ দিয়েছে বিসিএস ক্যাডারের 17 বছরে আপনি খুঁজেই পাবেন না যে আগের কোনো যে কিছু সংখ্যক 5% থাকতে পারে, বাকি 95% দেখে দেখে যারা রাজনীতি করে, আওয়ামী লীগের রাজনীতি করে, তাদের ক্যাডার ভিত্তিক ক্যাডার সার্ভিস দেওয়া হয়েছে। ক্যাডার ভিত্তিক ক্যাডার সার্ভিস বলবো, প্রশাসনে যে সংস্কার, যেটা সংস্কার করা দরকার সেটা সংস্কার করা হয়নি। কিন্তু আমি অনুরোধ করতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, এই যারা আমলা রয়েছেন তাদের এখন কিন্তু মেন্টালিটির পরিবর্তন আনা উচিত। কারণ এই দেশে কোনোদিনও আর এই ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে না, যত চেষ্টাই হোক না কেন। ইতোমধ্যেই আপনি জানেন 10-11 বার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আপনার উনি বললেন যে আমাদের বিচার বিভাগ, তারপরে আপনার হিন্দু সনাতনী ধর্ম নিয়ে একটা, তারপরে আনসারদের একটা গোলযোগ, গত 3 মাসে অনেকগুলো ইস্যু ক্রিয়েটেড এগুলি, হ্যাঁ, তারপরে আপনার ফাইনালি রাষ্ট্রপতিকে নিয়ে, তারপরে আবার নতুন নতুন উপদেষ্টা যারা খুব ওই ফ্যাসিস্ট সরকারের কাছের লোক তাদেরকে নিয়োগ, এই সমস্ত বিষয়গুলি নিয়ে 3 মাসের পথ চলায় কি ছাত্রদের সাথে কি রাজনীতিকদের একটু দূরত্ব তৈরি হলো? রাজনীতিতে দূরত্ব তৈরি আমরা করতে চাইনি, ওরা আসলে বুঝতে পারে না। রাজনীতি করতে হলে একটা পরিপক্কতার দরকার, এবং আমার মনে হয় আমরা যদি ওদের সঙ্গে কথা বলি, ওরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, আমাদের অভিজ্ঞতাগুলি নিতে চায়, তাহলে তারা কিন্তু ভালো রাজনীতিবিদ হতে পারবে। কারণ সেই সৎ সাহস রয়েছে, তারা অগ্রণী ভূমিকা পালনও করেছে, তাদেরকে আমরা সাহস দিতেও চাই, তাদেরকে রাজনীতিতে অন্তর্ভুক্তিও করতে চাই। আমাদের সঙ্গে তো পরামর্শ করতে হবে, একদিনে তো সব কিছু বেড়ে ওঠে না, তাই না? কারণ এই দেখেন, এই আন্দোলনটাই বলেন, এই 17 বছরের আন্দোলনের ফসল কিন্তু এটা। যদি আপনি বলেন যে 16 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলনে এই সরকার পড়ে গেছে, তা কিন্তু নয়। এটা আপনার 17 বছরে হাজারো আমাদের প্রাণ দিতে হয়েছে, হাজারো তৈরি হয়েছে, লক্ষ কোটি মানুষের কষ্ট হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কত কিছু হয়েছে। এটার সম্পূর্ণ যদি ক্রেডিট আপনি যদি 16 থেকে 5ই আগস্ট পর্যন্ত দিতে চান তাহলে ভুল হবে, এবং সেই জিনিসগুলি তাদের বোঝা উচিত। এবং আমি আমলাদের বলতে চাই, যেমন এখন আমলাদের ব্যাপারে যেটা বলেছেন আপনি, এখন কিন্তু কোনো ফাইল নড়ে না। আপনার একটা ফাইল মানে আগে আমাদের সময় 2001 থেকে 2006 পর্যন্ত আমাদের সরকারের সময় একটা নিয়মই করে দেওয়া হয়েছিল যে একটি ফাইল যা একটি ডেস্কে 3 দিনের বেশি, 72 ঘন্টার বেশি থাকতে পারবে না, এবং 72 ঘন্টার মধ্যে এটাকে হ্যাঁ না যেটাই হোক না কেন আপনার এটার প্রস্তাবনা দিয়ে এটাকে ছেড়ে দিতে হবে। তারপরে হয়তো উপর থেকে উঠবে, জয়েন্ট সেক্রেটারি যাবে, তারপরে এডিশনাল সেক্রেটারি, তারপরে সেক্রেটারি, তারপরে মন্ত্রী অ্যাপ্রুভাল দিবেন। এটার এরকম একটা নির্দিষ্ট সময় ছিল, সেটাও কিন্তু এই সরকার বুঝতে পারছে না। তারা ঠিক আছে, কোনো ফাইল আসলো, না আসলে পড়ে থাকলো। এটা নিয়ে যে এই যে ব্যবসায়িক মহলে এতটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, তাদের কোনো কাজকর্ম নাই, কোনো টেন্ডার নাই, এই যে বাজারে যে অর্থনৈতিক যে একটা আপনার যে সচল অবস্থা, সেটার কোনো অবস্থান নাই। এই যে এই অচল অবস্থার সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু আর 1 মাস 2 মাস গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষ
কি পর্যায়ে নেমে পড়ে। এই জায়গাটিতে আবার একটু পরে আসি। ভাবি হয়তো একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই, ছাত্রদের সাথে আপনাদের রাজনীতিকদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা? আসলে এখানে একটা ছোট্ট প্রবলেম হলো যে ছাত্র মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিছু দূর রাজনৈতিক মহলে খুবই নতুন এন্টিটি। সো এই যে হাসনাত, এই যে আনসারদের সাথে যে ঘটনাটা ঘটলো, যখন হাসনাত আহত হলো, আমি নিজেও হাসনাতকে দেখতে গেছিলাম, ও যখন হাসপাতালে সিএমএইচে ছিল, এবং মানে আমি আপনাকে পরিষ্কার, আমি ওকে যতটুকু দেখেছি ততটুকু থেকে বলতে পারি যে হি ইজ এ ভেরি মানে ভদ্র ভালো একটা ছেলে, যার আমি আশা করব ভবিষ্যতে মানে ওরা অনেক কাজ করেছে, ত্যাগ স্বীকার করেছে, ওদের মনটা পরিষ্কার, সাহস অনেক আছে। সো ভবিষ্যতেও বাংলাদেশের জন্য অনেক বড় অবদান রাখবে। আমি হাসনাত স্পেসিফিক বলছি, ওর সাথে যারা আছে তাদের জন্য একই জিনিস হয়তো প্রযোজ্য, আমি ওর স্পেসিফিক বলছি। তবে এগেন অত্যন্ত তরুণ, যেই ঘটনাটাতে ও আহত হলো সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন যে কিভাবে ঘটনাটা ঘটলো, ও কিন্তু অনেক আবেগী হয়ে নেমে গেছিল রাস্তায়, যে জায়গাটায় হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকা বা তখন আর্মড ফোর্সেস যারা ছিল তাদেরকে ডাকে একটু হয়তো প্রয়োজনীয় হতো। সো তরুণদের এই জিনিসটা হয়, তারা আবেগী বেশি হয়, উৎসাহী বেশি হয়, অভিজ্ঞতা হয়তো একটু কম থাকে। তো ও অনেকগুলো কথা বলেছে এর আগে, ও এগেন ওর হয়তো আবেগ থেকেই অনেককে একটু ব্যঙ্গ করেও হয়তো ফেসবুকে বা এগেন ওর ফেসবুক তো আর আমি ফলো করি না, বাট আমি খবরে দেখি যে ওর ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কিছু বলেছে, সেটা নিয়ে খবরে আলোচনা হয়, নিউজে আলোচনা হয়, সেখান থেকে আমি বলছি। এবং হয়তো আসলে পড়লে আমার কাছে ভিন্ন মনে হতো, বাট নিউজ যেভাবে জিনিসটা পোর্ট্রে করে সেটাতে মনে হয়েছে হয়তো একটু ইম্যাচিউরিটি আছে। এগেন তরুণ ভাই, এটা ওর দোষ না, ওর ইম্যাচিউরিটি থাকারই কথা। কিন্তু এই ইম্যাচিউরিটি থেকে যেটা হয়েছে, দূরত্ব কি বাড়ছে? যে না, দূরত্ব ফার্স্ট এন্ড ফরমোস্ট এগেন দূরত্ব বাড়ার পয়েন্টটা একটু কনফিউজিং, কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু একটা সময় পরিষ্কারভাবে একটা ডিক্লারেশন দেয় যে তারা রাজনৈতিক দল ফর্ম করবে। সো তারা রাজনৈতিক দল ফর্ম করবে, এটার আলোকে আবার জাতীয় নাগরিক কমিটিও একটা তৈরি হয়। সেই জাতীয় নাগরিক কমিটিও তারা যখন তৈরি হয়, তারাও অফিশিয়ালি ডাক দিয়ে ক্লেম করে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পলিটিক্যাল এবং নন স্টুডেন্ট পলিটিক্যাল উইং হলো জাতীয় নাগরিক কমিটি। তাহলে আমি সেই জায়গা থেকে ধরেই নিচ্ছি যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একত্রিতভাবে রাজনৈতিক দল গঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেটাকে আমি সাধুবাদ জানাই। আমি আপনার সাথে না অনেক জায়গায় এবং ওপেনলি তাদের সাথেও যখন কথা হয়েছে তাদেরকেও আমি সাধুবাদ জানিয়েছি যে তোমরা তরুণ, তোমরা নতুন, এই দেশের রাজনীতিতে অনেক নতুন ফেসের দরকার আছে, নতুন বিশ্বাসের দরকার আছে, নতুন ধরনের কর্মকাণ্ডের দরকার আছে। বাট একই সাথে তোমরা যদি রাজনীতিতে আসো তাহলে ডিরেক্ট ডাক দিয়ে রাজনীতিতেই আসো। তাহলে আমরা একসাথে জনগণের ভোটের জন্য আমরা কম্পিট করবো, এবং এই কম্পিটিশনটা নেগেটিভ কম্পিটিশন না ভাই, মানে আগে হাসিনার আমলে যেটা হতো একে অপরকে মারো, সেটা না ভাই। আমিও যে জনগণকে বলবো আমরা আপনাদেরকে এটা দিতে চাই, তোমরাও যে জনগণকে বলবো জনগণের যেটা পছন্দ হবে, একটা পজিটিভ ইন্টারঅ্যাকশন, আমাদের সম্পর্কগুলো যেন সৌহার্দ্যের সম্পর্ক থাকে। তবে আমি এই পর্যন্ত যেটা দেখেছি যে তারা আসলে এগেন তারা তরুণ, অনভিজ্ঞ, তার জন্য তারা রাজনৈতিক ডাকটা অর্ধেক দিচ্ছে অর্ধেক দিচ্ছে না, খোলাসা করছে না, মানে তারা হয়তো করতে চাচ্ছে করতে পারছে না, এটাও হতে পারে। এবং তারা আবার তাদের ভেতর থেকে একটা মিসট্রাস্টের জায়গা তৈরি করেছে রাজনৈতিক দলদের প্রতি। সো তারা যখন রাজনৈতিক দলের সাথে কথাও বলে, এটা আমার দল এনডিএম হোক, আমার বিজ্ঞ সহ আলোচক ওনার দল বিএনপি হোক বা যেই দলই হোক, তাদের সাথে আলোচনার সময় তারা একটু মিসট্রাস্ট তারা ফিল করছে। এখন আমাদের কাছে আসলে হয়তো আমরা পরিষ্কার করতে সক্ষম হতাম যে দেখো তোমরা তরুণ, আমাদের সাথে মিসট্রাস্ট করার কিছু নেই, আমরা তোমাদের নিয়ে কাজ করতে চাই, আমাদের দলে আসো বা আলাদা দল করো, কোনো অসুবিধা নাই। আজকে জামাত যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, বিএনপি যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, এনডিএম যেমন পরিষ্কার রাজনীতি করতে পারে, তেমন একইভাবে জাতীয় নাগরিক কমিটিও পরিষ্কার রাজনীতি করবে। কিন্তু আসো একসাথে কথা বলি, এই জায়গাটায় একটু ধোঁয়াশা আছে। একই সাথে আরেকটা ছোট্ট প্রবলেম আছে, হলো যে তারা একই সাথে রাজনীতিও করতে চাচ্ছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও তাদের কানেকশনগুলো খুব শক্ত। দুটোর একটা, আমরা যেমন
যেমন মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকে বিএনপি, আমি ধরে নিচ্ছি, এখানে বিএনপির জন্য আমি কথা বলতে পারি না, কিন্তু তারা যদি বিএনপিকে আজকে ডাকও দেয় যে আপনারা আসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর, আমি ধরে নিচ্ছি যে বিএনপি তাদেরকে বলবেন ভাই আপনারা নির্বাচন দেবেন, নির্বাচনে আমরা সরকারে আসব। কারণ এনডিএম আমার দলের একই পজিশন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকে আমাদের দাওয়াতও দেন আমরা তাদেরকে সুন্দরভাবে সম্মানের সাথেই বলবো। অর্থাৎ একসাথে দুই জায়গায় থাকাটা একটা একসাথে দুই সমস্যা। জায়গায় থাকা সমস্যা, কিন্তু আমরা দেখছি যে আমাদের ছাত্ররা জ্ঞান, তাদের অভিজ্ঞতা কম, ওই হিসাবে তাদের জ্ঞান কমছে, তারা হয়তো ভুল বুঝেই এই ভুলটা তাদের হচ্ছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও কানেক্টেড, আবার আলাদা রাজনৈতিক দল। এই আলোচনা আবার আসছে একটু বিরতির পর। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। এম রশিদুজ্জামান মিল্লাত। আজকে আইন উপদেষ্টা বলছেন 5 আগস্টের পর ঢালাও আর গায়েবী মামলায় সরকার বিব্রত। আপনার কাছে কি মনে হয় এই যে ঢালাও আর গায়েবী মামলা? আমি বলবো যে এর আগে গায়েবী মামলা ছিল আপনার ফেসিস্ট সরকারের আমলে। আপনারা জানেন কোনো কিছু হয় নাই, হাজার হাজার লোকের নামে মামলা, যেটার ভুক্তভোগী আপনারা, যেটার ভুক্তভোগী আমরা সবাই। আর আজকে আইন উপদেষ্টা যিনি বলেছেন তিনিও জানেন এগুলি, গায়েবী মামলা নিয়ে অনেক কথা বলেছেন তিনি। কিন্তু আমাদের এই সময়ে এসে গায়েবী মামলার কথাটা তিনি বলেছেন যেটা আমার কাছে ঠিক সম্পূর্ণ সঠিক মনে হয়নি। হ্যাঁ, মামলার আসামির সংখ্যা বেশি হয়েছে, এতে করে মনে হয় যে ওই দিদেন পতিত সরকারের যেরকম গায়েবী মামলার আসামি ছিল অনেক, একদম মানে 300, 400, 500 এরকম ছিল। তো এখানেও এরকম হয়েছে 100, 150, আসলে হয়তো 200, 500, 5 জন, 7 জন, 10 জন হুকুম দিয়েছে, তারপরে অজ্ঞাতনামা হয়তো কিছু আছে। সেই কারণে তিনি হয়তো এই কথাটা বলেছেন যে ঢালাওভাবে গায়েবী মামলা হয়েছে। আসলে এরকম হয়নি। দেখেন 17 বছরে যে লুটপাট, যে ধরনের ডাকাতি, খুন, রাহাজানি, মানুষের সম্পদ কেড়ে নেওয়া, এগুলি নিয়ে অনেকবার আসিফ নজরুল সাহেব কিন্তু কথা বলেছেন। যে এই কথা বলার প্রেক্ষিতে তিনি কিন্তু এটার সঙ্গে একটু কন্ট্রাডিক্ট করলেন যে 5ই আগস্টের পর মামলাগুলি গায়েবী মামলা হয়েছে। গায়েবী মামলা এরকম হয়নি। হয়তো কিছু হতে পারে এরকম যে আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো জড়িত ছিল না, চুপচাপ ছিল, কিন্তু তারা কিছু কিছু ঘটনা কিন্তু এরকম আসছে যে বাদী জানেন না কাদের কাদের আসামি করা হয়েছে, এই ধরনের কিছু ঘটনা। এরকম বাদী না জানলে বাদী সাইন করছে কেমনে? বাদী তো নিশ্চয়ই জানতেন। বাদী না জেনে বাদী সাইন না করলে তাহলে আপনার এই সরকারের যে আপনার যারা মামলা গ্রহণ করেন তারা কেমনে গ্রহণ করলেন, তাহলে করলেন কেন? তাহলে তো সরকারেরই দোষ আসে। সরকার তো এখন বিএনপিও না, বা আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ওনারা যে ছিলেন সবাই ছিলেন তারাও না, আমরা তো কেউ না। এখন আমরাও ঠিক একই অবস্থানে আছি। আমরা হ্যাঁ স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছি যে আমাদের পুলিশ ধরবে না, মিথ্যা মামলা দিবে না, আমাদেরকে ফেসিস্ট ধরে গুলি করবে না, গুম করবে না, খুন করবে না, আমরা এই স্বস্তিতে আছি। কিন্তু আমরা তো ক্ষমতায় নাই, আমরা তো নির্দলীয় সরকারের অধীনে আমরা একটা নির্বাচন চাই। এইটার দাবি আমরা জানাচ্ছি শুধু, যে তারা সংস্কার করে তাদেরকে সকল ধরনের সহযোগিতা দিয়ে আমরা এই কাজগুলি করছি। তারপরেও তিনি যদি মনে করে থাকেন যে গায়েবী মামলা মতো 5 আগস্টের পরে ঢালাও মামলা হচ্ছে, ঢালাও মামলার আমি দেখি না। আমি মনে করি মামলা আরো কিছু বাকি রয়েছে, যে মামলা হওয়া দরকার ছিল। অনেকের মামলা, যাদের এমনও আছে কিছু ব্যবসায়ী তাদের অফিসে বসে বসে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে অস্ত্র সরবরাহ দেওয়া হয়েছে। 18 জুলাই থেকে আরম্ভ করে, যদিও আমি জেলে ছিলাম শুনেছি আমি, আপনার 18 জুলাই থেকে আরম্ভ করে 20, 25, 26 পর্যন্ত কোনো অফিস থেকে আপনার এই অস্ত্রগুলি সাপ্লাই দেওয়া হয়েছে, যে গুলি করার জন্য, ছাত্রদের গুলি করার জন্য, জনতাকে গুলি করার জন্য, আপনার যারা যারা আন্দোলনরত ছিল তাদেরকে গুলি করার জন্য। তাদের নামে এখন পর্যন্ত কেসই হয়নি।
সেই কেসগুলি করা উচিত ছিল। এবং আমার তো মনে হয় আসিফ নজরুল সাহেবের খুবই শক্তিশালী একটা ভূমিকা আরও নেওয়া উচিত ছিল। তিনি অত্যন্ত প্রজ্ঞাবান এবং নীতিবান এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে তিনি অনেক আলোচনা করেছিলেন, সমালোচনা করেছেন সেই সময়ে, যে এই লোকগুলিকে অন্তত ফ্যাসিস্টদের যারা সহযোগিতা করেছে তাদেরকে অন্তত ছাড় দেওয়া যাবে না। সেই কারণে আমার মনে হয় মামলা আরও হওয়া দরকার। যারা এখনো বাকি আছে, যারা এই বিশৃঙ্খলাগুলি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও মামলা হওয়া দরকার, সো দ্যাট তারা নিবৃত হবে, যে আবার ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার যে চেষ্টা তার থেকে নিবৃত হবে। এটা আমার বলে বিশ্বাস। আপনি কি বলবেন এই যে ঢালাও আর গায়েবী মামলায় বিব্রত অন্তর্বর্তী সরকার? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি শুরুতেও মানে অনেক আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েকবার আমরা ধারাবাহিকভাবে তো অনেক আমাদের সাজেশনস গুলো দিয়েছি। একটা বড় দাগে আমরা একটা সাজেশন দিয়েছিলাম এবং সেটা এখনো পুশ করতে চেষ্টা করছি, যে আপনার স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল এই জুলাই আগস্ট আন্দোলনের বিরুদ্ধে যারা জায়গা নিয়েছিল, যারা দাঁড়িয়েছিল, এবং আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বলছিলেন, যে অনেক জায়গা থেকে আমরা জানি ভাই, মানে আপনার মিরপুরে, আপনার যাত্রাবাড়িতে, আপনার বাড্ডা এবং সূত্রাপুর এসব এলাকাতে স্পেসিফিক 4-5টা এলাকা আছে, মোহাম্মদপুরেও কিছু দূর, যেই জায়গাতে আপনার স্পেসিফিক আপনার কিছু আপনার আইন প্রণয়নকারী কিছু এজেন্সি, মানে কিছু সংস্থা, সরকারি সংস্থা এবং কিছু ব্যবসায়িক অফিস একদম মানে রীতিমতো ঢালাওভাবে আর্মস অ্যামিনিশন সাপ্লাই করেছে। হ্যাঁ, এবং আমরা মোটামুটি জানি ভাই, মানে এগেন আমার কাছে ফুল এভিডেন্স নেই, আমি বলতে পারি না, কিন্তু 10টা নাম অফ দ্য রেকর্ড হলে আমিও হয়তো বলতে পারবো এবং আই এম শিওর আমার বিজ্ঞ সমালোচকও বলতে পারবেন। তো এটা যদি আমরা সবাই, রাজপথে যারা ছিলাম তারা সবাই যদি এরকম 10-20টা নাম জানি, তাহলে সরকারেরও জানার কথা। তো এদের বিরুদ্ধে এবং ওভারঅল যারা মানে এই যে সরকারের হয়ে পদক্ষেপ নিয়েছিলেন এবং নেগেটিভ ভূমিকা রেখেছিলেন জনগণের বিরুদ্ধে জুলাই আগস্ট গণ আন্দোলনে, এটার জন্য, এটা সাজার জন্য একটা স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল তৈরি করার কথা আমরা কয়েকবার সরকারকে সাজেস্ট করেছি। স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল হলে যেটা হতো বা যেটা হয় এখনো, যে করা যায় না তা না, আজকে করলে আগামী 3 মাসের ভিতরে বিচার হয়ে যাবে, যে সরকারি পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের আইন প্রণয়ন, আপনি এমপি মন্ত্রী বলেন, মানে ক্যাবিনেট বলেন, লেজিসলেচার বলেন, বা লোকাল গভর্নমেন্ট বলেন, এই যে চেয়ারম্যান টেয়ারম্যান যারা ছিল, সরকারের বড় বড় এই যে যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এগুলা নেতৃবৃন্দ যারা অর্ডার দিয়েছেন বা যারা কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন, এদেরকে 3 মাসের ভেতরে যে এভিডেন্সগুলো অ্যাভেলেবল আছে, এবং প্রচুর এভিডেন্স অ্যাভেলেবল আছে, এইটার মাধ্যমে তাদের বিচার করে সাজা দিয়ে দিয়ে শেষ করে দেয়া যায় 3 মাসের ভেতরে। এইটা একবার করা হলে যেটা হয়, যে অবাঞ্ছিত যদি হাজারো মামলাও করা হয়, এরা অলরেডি দোষী সাব্যস্ত হয়ে আইনের চোখে তারা সাজাপ্রাপ্ত হয়ে গেছে। সো বাকি মামলাগুলো সময় নিয়ে মানে ফিল্টারিং করা যেতে পারে। কিন্তু এই কাজগুলোতে আমরা সরকারের আরো এফিশিয়েন্সি দেখতে চাই। মানে সরকার করছে না তা না, এগেন আমি তাদের নিন্দা করছি না, তারা করছে, একটু গতি, কিন্তু শুধু গতি না, মানে সঠিক কাজগুলো করা। এই যে স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের কথা কিন্তু আজ পর্যন্ত আমরা শুনিনি। আমরা আইসিটি আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেটা চালু করেছে এবং এটাকে আমি সাধুবাদ জানাই। এবং সেটা রিসেন্টলি গত 1-2 দিনে বোধহয় ওই ইন্টারপোলের রেড নোটিস দেবার কার্যক্রম শুরু করেছে, তো ওইটাকেও আমি সাধুবাদ জানাই। তবে এইখানে মানে আমাদের আইনের আয়তায় এনে এই যে কয়েক হাজার, এবং এগেন আপনি মানে চোখ বন্ধ করে 2-4 হাজার সাজাপ্রাপ্ত হয়ে যেত যারা আসলে দোষী সাব্যস্ত হতো। মানে আপনি আমাকে বলেন যে এই যে এতগুলো থানা দেশব্যাপী, এর মধ্যে অ্যাটলিস্ট 20-30% থানার ওসি যারা ছিলেন, তারা জনগণের বিরুদ্ধে একটা জায়গা নিয়েছিলেন। এমপিরা, এই যে 350 এমপি, এই 350 এমপির ভিতরে কম করে হলেও 150-200 এমপি জনগণের বিরুদ্ধে জায়গা নিয়েছিলেন। এই যে 493টা উপজেলা চেয়ারম্যান, এই 493টার ভিতরে মিনিমাম 100-150 জনগণের বিরুদ্ধে জায়গা নিয়েছিলেন। ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, এবং এগুলো সব মানে ভিডিও এভিডেন্স। আমি আপনাকে বলি ভাই, গত সপ্তাহে অত্যন্ত দুঃখের সাথে আমি দেখেছি খবরে, ইন্ডিপেন্ডেন্ট একটা টেলিভিশন চ্যানেল আছে, তারা একটা খবর করেছে যে তারা ফার্স্টে দেখিয়েছে একটা ক্লিপ, যে জুলাই আগস্টে গণ আন্দোলনের সময় একজন ম্যাজিস্ট্রেট ওপেনলি ইনস্ট্রাকশন দিচ্ছেন পুলিশকে গুলি করবার জন্য, লাইভ রাউন্ড গুলি করবার জন্য। এটা দেখালো তারা তো ফার্স্টে নিউজে, তারপর ইমিডিয়েটলি পরে তারা
লাইভ না, বাট ওই সময় মানে গত সপ্তাহে তারা ওই ম্যাজিস্ট্রেটের অফিসে যেয়ে পৌঁছালো এবং ম্যাজিস্ট্রেটের সাথে ম্যাজিস্ট্রেট দায়িত্বপ্রাপ্ত অফিসে বসে কাজ করছে, তার সাথে আলোচনা শুরু করেছে। অফিস করছেন উনি, যে ইন্ডিপেন্ডেন্ট নিউজ এর রিপোর্টার তাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনি এই অর্ডারটা কেন দিলেন। এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন ভাই, ইন্ডিপেন্ডেন্ট নিউজের কাছে এভিডেন্সটা আছে, আমরা যদি স্পিডি টাইমস ট্রাইব্যুনাল একটা তৈরি করতাম বা এরকম জিনিসপত্র তৈরি করতাম, তাদের কাছে এভিডেন্স থাকতো না। ওই ম্যাজিস্ট্রেট আজ পর্যন্ত ওই অফিসে বসা। আজকে আমি যদি কোনো কমপ্লেইন নিয়ে যাই, যার কাছে নিয়ে যাব, আজকে এগেন আমাদের সৌভাগ্য যে একটা বড় গণ আন্দোলনের মাধ্যমে আমরা পুরো স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছি। সো আজকে থানার ওসিরাও হয়তো আমাদের কাছে সহযোগিতা চায়, কিন্তু আমিও জানি ভাই এই ওসিগুলোর ভিতরে অনেকে জুলাই আগস্টে আমাদের বিরুদ্ধে পজিশন নিয়েছিল। আজকে আমি যদি তার কাছে যেয়ে, বা আমি আজকে একটা রাজনৈতিক দলের নেতা, ভিন্ন কথা, নর্মাল জনগণের কথা চিন্তা করেন যে ওই ওসির কাছে, ওই ওসির থানায় সে একটা কমপ্লেইন নিয়ে গেল, ওই ওসি জানে যে ওইখানে গুলির অর্ডার ও নিজে দিয়েছিল, ও কি ওই কমপ্লেইনটা ফাইল করবে ভাই? জি, এই জায়গাগুলোতে বড় কাজ এখনো বাকি আছে। জি, এমরান শুদ্দুজ্জামান মিলাদ, যে প্রসঙ্গটা ববিহাত যাচ্ছিলেন, শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারি, পদক্ষেপ নিতে আইজিপিকে চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের চিঠি, এভাবে কি আসলেই তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা? প্রথমে আমি বলি, চিফ প্রসিকিউটর ইজ এ ভেরি ভেরি গুড ম্যান। আমি আই নো হিম ভেরি ওয়েল, কারণ তার সততা সম্বন্ধেও জানি এবং তিনি খুব সুন্দরভাবে আমার নির্বাচনী এলাকার লোক। তিনি জনাব তাজুল সাহেব, তিনি সত্যিকার অর্থেই কোনো পার্শিয়াল কোনো কিছু করতে চান না। সত্যিকার অর্থেই যারা অপরাধী তাদের বিচারগুলি তিনি করতে চান, ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য তিনি এটা চান। কিন্তু তিনি যে রেড নোটিশ জারি করেছেন, তাতে করে শেখ হাসিনা আসবে বা তাকে ধরে আনা যাবে, যে প্রশ্নটা আপনার সম্ভব হবে কিনা জিজ্ঞেস করেছেন, আমার কাছে মনে হয় না সম্ভব হবে। কারণ তিনি যেখানে রয়েছেন খুব ভালোভাবেই রয়েছেন, এবং সেখান থেকে বাংলাদেশে তিনি আসবেন, তাকে ধরে আনা হবে। ধরে আনার জন্য পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্র সাহায্য করবেন আমাদের। আমার এটা কেন জানি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার বিশ্বাস হয় না তাকে ফেরত আনা যাবে। তবে ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন তো রয়েছে, রেড নোটিশ জারি হলে তাদেরকে নিয়ে আসা, যেমন এর আগেও আনা হয়েছে, কিন্তু তাকে আনা সম্ভব হবে না আমার এটা বিশ্বাস। কারণ তিনি যে করেই হোক এটি স্কেপ করবেন। তিনি জানেন যে এখানে আসলে তার কত শতবার ফাঁসি হবে। সেই কারণে যেভাবেই হোক না কেন, সে তো সবসময় চতুর ছিলেন, এবং আপনি জানেন চতুরতার মাধ্যমেই তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তার পরিবারের জন্য বানিয়েছেন, দেশকে শোষণ করেছেন, দেশের মানুষকে নিঃস্ব করেছেন। আজকে মানুষের অবস্থা, দেশের অবস্থা আপনি তো নিজেই বুঝতে পারেন, আমরা সবাই বুঝতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারও হিমশিম খাচ্ছে, সেই তার জন্যই তো। আর তিনি এত চতুর, তাকে নিয়ে আসা এখানে আমার বিশ্বাস হয় না। আমি মনে করি যে তাকে কোনোভাবেই বাংলাদেশে এনে তাকে শাস্তি দিতে পারবেন না। তবে প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর যে পদ্ধতিতে তিনি রেড নোটিশ জারি করেছেন, সত্যিকার অতি প্রশংসনীয়। এটা আইনি প্রক্রিয়া তিনি ফলো করেছেন। তবে আমার বিশ্বাস হয় না তিনি আসবেন, তাকে আনতে পারবেন। আপনার কি এমনটাই মনে হয় কিনা? না, সত্যি কথা, প্রথমত আমি আমার বিজ্ঞ সমালোচকের সাথে একমত হব যে আমাদের চিফ প্রসিকিউটর যিনি আছেন আইসিটি ট্রাইব্যুনালের, ওনার প্রতি আমাদের আস্থা আছে। যে সত্যি কথা আমি আপনাকে বলি, জুলাই আগস্ট আন্দোলনের সময় অনেকটা সময় আমরা একসাথে কাজ করেছিলাম, এবং আপনি যদি দেখেন আমার অনেক জুলাই আগস্টের আন্দোলনের অনেক রাজপথের ভাষণের ভিডিও আছে, আমার পাশে উনি দাঁড়ানো। তো উনি কত বড় ভূমিকা রেখেছিলেন সেটা আমার সাথে ছিল। তো আমি জানি অত্যন্ত ভালো, জ্ঞানী এবং ইন্টেগ্রিটি আলা একজন ভদ্রলোক। সো ওনার প্রতি আমাদের অবভিয়াসলি পুরোপুরি আস্থা আছে। তবে একই সাথে আমি একটা জিনিস বলবো যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, তাদের পররাষ্ট্র নীতি যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে আমরা কিছু দূর পরিষ্কার হব যে শেখ হাসিনাকে আসলে তারা পরিষ্কার আমাদেরকে হ্যান্ড ওভার করবেন, বা আইনত হ্যান্ড ওভার করতে পারবেন। মানে তাদেরও তো দেশে আইন আছে, তো তারা তাদের পররাষ্ট্র নীতির মধ্যে কেন চাইলেন, কিন্তু তাদের আইন ভেঙে তারা করতে পারবেন কিনা, তাদের আইনত তারা পারবেন এটা পরিষ্কার না। কিন্তু
দ্যাট অ্যাসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড রুলস ফলো করে কাজগুলো করি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের দায়িত্বে যারা আছেন ইনক্লুডিং চিফ প্রসিকিউটর, তারা এই নর্মস অ্যান্ড রুলসগুলো ফলো করবেন। আমি একই সাথে আসলে দেখতে চাইবো, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার মাল্টিপল জেনোসাইডসের সাথে জড়িত ছিল মানে তারা জেনোসাইড ঘটিয়েছে, মানে আমি মনে করেন জেনোসাইডের যে ডেফিনেশনটা, মানে গণহত্যার যে অ্যাকচুয়াল ডেফিনেশন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড হয়তো জেনোসাইডের ডেফিনেশনে পড়ে না, তবে 2013 সালে যদি আমরা হেফাজত আন্দোলনের যে যেই গণহত্যার কথা বলি বা জুলাই আগস্টে যে গণহত্যার কথা বলি, অনেকভাবেই জেনোসাইডের ডেফিনেশনে এই দুটো অ্যাটলিস্ট পড়ে। এবং একই সাথে 2009-10 বা ইভেন 13-14 থেকে 2023-24 পর্যন্ত বিরোধী দলগুলোর সাথে, সবচেয়ে বেশি বিএনপি, বাট ওভারঅল বিরোধী দলগুলোর সাথে যেভাবে গুম খুম ঘটনাগুলো ঘটিয়েছে, সেগুলোও কিন্তু আমরা গণহত্যার ডেফিনেশনে অনেক বড়ভাবে ফেলতে পারি। তো গণহত্যা যেই দলটা এবং যে নেতারা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসিজে, এই সবগুলোতে কিন্তু আমরা বড় দাগে মামলা দায়ের করতে পারি এবং আমি মনে করি আমাদের করা প্রয়োজন। একই সাথে ওই যেটা আমি বললাম, আমাদের দেশেও কিন্তু স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার করা প্রয়োজন। এই প্রক্রিয়া শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে বিচার করবার জন্য ফেরত পাই না পাই, আমাদের প্রচেষ্টা থাকাটা গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই প্রচেষ্টা যদি শক্তভাবে থাকে, এবং শেখ হাসিনা কিন্তু একা না, তার ক্যাবিনেট, তার এমপি যারা ছিল, তার চেয়ারম্যান যারা ছিল, তার নেতারা যারা ছিল, মানে যারা এই গণহত্যাগুলোর সাথে জড়িত, এদেরকেও যদি আমরা বিচারাধীন আনতে পারি, তাহলে এই যে ফ্যাসিবাদের যে চিন্তাটা, যেই চেতনাটা, এইটাকে আমরা একদম গোড়া থেকে ভেঙে দিতে সক্ষম হব। তাহলে এই যে 10ই নভেম্বর তারা 0 পয়েন্ট দখল করবে, এইসব আলোচনা ইতিহাসের পাতায় একদম শেষ হয়ে যাবে। অনুষ্ঠান একেবারে শেষে আছে। আমরা জানি 2011 একটি ঘটনা, র্যাবের গুলিতে পাহারান লিমন হোসেন, তখনকার খুব আলোচিত ঘটনা ছিল। সেই লিমন হোসেন এবার র্যাবের বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন করেন। আপনি কি মনে করেন কিনা র্যাবের বিরুদ্ধে তো এমনিতেই নানা অভিযোগ আছে, বিলুপ্তিটা দরকার কিনা, বা র্যাবের আসলে পরিশুদ্ধির জায়গাটা? আমি এর আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম আর কি, আপনাকে একটু মানে সাপ্লিমেন্ট করতে চাই আর কি। নাহিদের ওই যে কথাটি আর কি, মানে ছাত্রদের সঙ্গে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিভাবে সংযুক্ত ছিলেন এবং তাদের জন্য কি চিন্তা করেছেন, কিভাবে আপনার এই আন্দোলনটা পরিচালনা করেছেন বা মনিটর করেছেন, এটা আমি সাক্ষী আর কি। নাহিদের গুম হওয়ার প্রেক্ষিতে একটা বিবৃতি দেওয়ার জন্য তখন কিন্তু ইন্টারনেট ছিল না, তিনি আমাকে ফোন করেছেন, আমাকেও ফোন করে বলেছেন যে মহাসচিবকে যেখানে পারেন ধরেন, তাড়াতাড়ি ধরে বিবৃতি দেন, নাহিদকে গুম করা হয়েছে, নাহিদকে বের করতে হবে। নাহিদকে খুঁজে বের করার জন্য তিনি পাগল হয়ে গেলেন। তখন আমি মানে ফোনে না, মানে কারোর সঙ্গে যোগাযোগ না করতে পেরে নিজে, পুরো দেশ আপনার ইন্টারনেট বিচ্ছিন্ন, তখন আমি নিজে বাংলায় টাইপ করা মুশকিল আর কি, আমি একজনকে ফোন করে বাংলায় টাইপ করে নাহিদের বিবৃতি মহাসচিবের নামে করে মহাসচিবের কাজের লোকের কাছে সেটা আপনার টেক্সটে পাঠিয়ে দিয়ে সেটাকে করানো হয়েছে। তার মানে কতটুকু উনি মনিটর করেছেন এই পুরো আন্দোলন সংগ্রামকে, এটা তখন আমি মিস করেছি, এই জন্য আমি কথাই বললাম। আর আপনার এই প্রশ্নটা ছিল যেটা র্যাব বিলুপ্তি, র্যাবটা তৈরি করেছিলাম আমরা করেছিলাম কেন, যে দেশের যাতে আপনার যে অরাজকতা, যে সমস্ত আপনার যে ধরনের ধরেন বড় ধরনের কোনো কিছু হলে পরে যাতে সম্মিলিতভাবে যে ফোর্সটা তৈরি করা হলো, এরা যাতে প্রোটেক্ট করতে পারে মানুষের নিরাপত্তার জন্যই। এবং তারা যদি কঠিনভাবে সেই তাদের নীতি নির্ধারণ যেভাবে করা হয়েছিল সেটা যদি পালন করতো, তাহলে তো আর এটার হতো না, প্রশ্নের মুখোমুখি দাঁড়াতো না। এখন র্যাব যদি আপনার আগের এখন সেটা করেছে কেন, আপনার র্যাবকে তো বলা হয়েছে গুলি করার জন্য, র্যাবকে বলা হয়েছে তাকে গুম করার জন্য, খুন করার জন্য, এবং লোককে নিয়ে যে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যাও এই কথা বলে ছেড়ে দিয়ে তাদেরকে গুলি করা হয়েছে। এটা কাদের নির্দেশে? নির্দেশদাতাদের বিচার হওয়া উচিত। বিলুপ্তি ঘটেছে নির্দেশদাতাদের, আল্লাহর রহমতে বিলুপ্তি তাদের হয়েছে, কিন্তু এখন
এই র্যাবকে আপনি বিলুপ্তি করবেন কি করবেন না আর একটু পর্যালোচনা করে, কারণ পরবর্তী সময়ে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি রক্ষার্থে র্যাবকে বিলুপ্তি করা ঠিক হবে কিনা সেটা আরো পর্যালোচনা করা। অনুষ্ঠানে একেবারেই শেষে ববি হাজাজ এই বিষয়ে আপনার মন্তব্য শুনে শেষ করব। রাবনি যদি ছোট্ট একটু কথা বলি, তাহলে মিনিটে। যেই কারণেই তৈরি হয়ে থাকুক না কেন, র্যাবের একটা বড় সমস্যা হলো ভিন্ন দুই ধরনের ফোর্স। একটা হলো ডিফেন্স ফোর্স, যাদের কাজ দেশকে প্রোটেক্ট করা, আর একটা হলো পুলিশ ফোর্স, যাদের কাজ জনগণকে সার্ভিস দেয়া। সো একটা হলো ডিফেন্স ফোর্স, একটা হলো সার্ভিস ফোর্স। এই দুটো সংমিশ্রণে একটা ফোর্স তৈরি করা, এটা সবসময় ঝামেলাপূর্ণ, এবং আমরা কিছু দূর দেখেছি এই ঝামেলাপূর্ণ বলেই এটাকে অনেক সহজে অপব্যবহার করতে পেরেছে একটা ফ্যাসিস্ট শক্তি। সো সেই কারণে আমি আমার জায়গা থেকে মনে করি, এবং আমার দল এনডিএম আমাদের জায়গা থেকে মনে করি, যে এই ধরনের সংমিশ্রণের ফোর্স তৈরি না করে যদি স্পেশাল কোনো পুলিশ সার্ভিসের জন্য ফোর্স দরকার হয়, সেটা নতুন করে তৈরি করা, কিন্তু ডিফেন্স ফোর্স এবং সার্ভিস ফোর্স একসাথে না করে র্যাবের বিলুপ্তি করা প্রয়োজন। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার অনেক জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।